শুনছেন অজানা সত্যের 125 নম্বর এপিসোড। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। অজানা সত্যের আরও একটি হরর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই এপিসোডে আপনারা শুনতে চলেছেন দুটো সত্যি ভৌতিক ঘটনা। আজকের যে প্রথম ঘটনাটি রয়েছে, এই ঘটনাটি বেশ ভয়ের একটি ঘটনা। আমি এই ঘটনা বিষয়ে কোনো রকম স্পয়লার দেব না। ঘটনায় কি হয়েছে জানতে হলে অবশ্যই ঘটনাটিকে শেষ অবধি শুনুন। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে, এই ঘটনাটিও একটি স্পেশাল ঘটনা। তাই সকলের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই 125 নম্বর হরর পডকাস্টটিকে আপনারা শেষ অবধি শুনুন। আশা করছি আপনাদের ভয় লাগবে। আমি চেষ্টায় রয়েছি এই অজানা সত্যের কোয়ালিটিটাকে আরও ইমপ্রুভ করার, আরও নানান ধরনের সাউন্ড ইফেক্ট, আরও নানানভাবে যাতে আপনাদের ভয় লাগে সেই ব্যবস্থা আমি করার চেষ্টা করছি। তাই এখনও যারা আমাদের অজানা সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই অজানা সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আগামী দিনগুলোতে আরও ভয়ের ঘটনা তোমরা শুনতে চলেছ এবং ভয় পেতে চলেছ। আর আরও একটি রিকোয়েস্ট, সবাই আজকের এপিসোডটিকে একটি করে শেয়ার করে দিও যারা ভৌতিক ঘটনা বা গল্প শুনতে পছন্দ করে তাদের কাছে। বেশি কথা বাড়াবো না, শুরু করব আজকের এপিসোডের প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন ঋতিকা মণ্ডল। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমি ঋতিকা মণ্ডল। আমি বারুইপুর থেকে লিখছি। আমি ভূতের গল্প এবং ভূতের ঘটনা দুটোই শুনতে পছন্দ করি এবং বাকি সমস্ত চ্যানেলের মতোই অজানা সত্য আমার আরও একটি পছন্দের চ্যানেল। বিগত 2 মাস ধরে তোমার ঘটনা শুনছি এবং তোমার ফ্যান হয়ে গেছি। আজ আমি আমার শোনা একটা ঘটনা তোমাকে শোনাতে চলেছি। জানি না শ্রোতাদের এই ঘটনাটা বিশ্বাস হবে কি না, তবে ঘটনাটা যখন আমি শুনেছিলাম আমার সারা শরীর কেঁপে উঠেছিল। আমি চাই এই ঘটনাটা যেন তোমার চ্যানেলে শোনানো হয়, তাহলে আমি খুব খুশি হব। ঘটনাটা আমি শুনেছি আমার পিসিমণির কাছ থেকে। পিসিমণি আগে বাবুইহাটিতে থাকতেন, তবে যখন তিনি ছোট ছিলেন তখন তিনি একটি গ্রামে থাকতেন। গ্রামের নামটা তিনি আমাকে জানাতে বারণ করেছেন, যার কারণে গ্রামটার নামটা আমি উল্লেখ করলাম না। পিসিমণির বাবা পেশায় একজন বাস ড্রাইভার ছিলেন। সকাল 6টায় তিনি বেরিয়ে পড়তেন এবং বিকেল 4টের সময় তিনি বাড়ি ফিরতেন। হয়তো নিজেদের বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মেরে তিনি বাড়ি ফিরতেন, তাই হয়তো একটু দেরি হয়ে যেত। পিসিমণির মা সাধারণ ঘরের বউ ছিলেন এবং পিসিমণি তখনও পড়াশুনো শুরু করেনি যখন এই ঘটনাটি ঘটেছে। পিসিমণির বাড়ি থেকে বেরোনোর পথে পাশে ছিল একটি ছোট মতো জঙ্গল। পিসিমণির বাড়ির পাশে আরও 4টে বাড়ি ছিল, তারপর ছিল মেন রোড। পিসিমণির মায়ের একজন বন্ধু ছিলেন যিনি অন্য আরেকটি পাড়াতে থাকতেন। তার সঙ্গে পিসিমণির মা গল্পগুজব করতেন এবং দুজনের মধ্যে ভালোই মিলমিশ ছিল। এখানে বলে রাখি, পিসিমণির মায়ের যিনি বন্ধু ছিলেন তিনি পেশায় একজন কাজের মহিলা ছিলেন। লোকের বাড়ি গিয়ে তিনি কাজ করতেন। তার পরিবারে ছিল তার স্বামী এবং 2 মেয়ে। স্বামী কোনো রকম কাজ করতে পারতেন না, কারণ স্বামী প্যারালাইজ ছিলেন। তো একদিন সেই মহিলা নতুন কাজ ধরেছিলেন, যার কারণে তার বাড়ি ফিরতে দেরি হতো। ওই রাত 10টা মতো বেজে যেত।
তারপর তিনি বাড়ি গিয়ে রান্নাবান্না করতেন এবং তার মেয়েদের খেতে দিতেন। মেয়ে দুটো বেশ খিদে নিয়েই বসে থাকত, তবে মা দেরি করে আসাতে বেশি করে খেতেও পেত। তো এমনই একদিন রাতে সেই মহিলা কাজ করে বাড়ি ফিরছিলেন। যেখানে কাজ করতে যেতেন সেই অঞ্চলে কোনো রকমের আলোর ব্যবস্থা ছিল না। তিনি হাতে করে টর্চ নিয়ে যেতেন। তো এমনই একদিন তিনি রাতে কাজ করতে যান। তবে অবাক করার মতো বিষয় হল, যখন সকাল হয় তখন তার মেয়েদের মুখ থেকে শোনা যায় সেই রাতে নাকি তাদের মা বাড়ি ফেরেনি। এই ধরনের অবাক করা ঘটনা শুনে সেই পাড়ার একজন মহিলা ওই দুটো বাচ্চাকে নিয়ে যেই বাড়িতে সেই দুটো বাচ্চার মা কাজ করতেন সেই বাড়িতে গিয়ে খোঁজ নেন যে সেই মহিলা এখান থেকে বেরিয়েছে কিনা। তো সেই বাড়ির লোকেরা বলে যে হ্যাঁ, ও তো কাজ করে বেরিয়ে গেছে, কালকে রাত্রিবেলায় তো বাড়ি গেল, কেন ও বাড়ি ফেরেনি। এরপর যেই রাস্তা দিয়ে তিনি বাড়ি আসতেন সেই রাস্তায় ছানবিন করা হয়, তবে কোথাও সেই বাচ্চা দুটোর মাকে পাওয়া যায় না। এরপর পুলিশকে খবর দেওয়া হয়, তবে কয়েকদিন খোঁজার পর না পেলে কেসটাকে বন্ধ করে দেওয়া হয়। এদিকে গ্রামের সবাই অবাক হয়ে গেল, কোথায় গেল সেই মহিলা। এই ঘটনা শুনে গ্রামের লোকেরা সেই মহিলার বোনকে খবর দেন। সেই মহিলার বোনটির বিয়ে হয়ে গেছে এবং সে অন্য আরেকটি গ্রামে থাকত। দিদির নিখোঁজ হওয়ার খবর শুনে তার বোন দৌড়ে দৌড়ে আসে এবং সমস্ত ঘটনা সবার মুখ থেকে শুনতে পায় এবং সিদ্ধান্ত নেয় সে কয়েকদিন এই গ্রামেই থাকবে এবং দিদির খোঁজ করবে। এইভাবে কেটে যায় 1 মাস। সবাই ধরে নেয় সেই মহিলা মারা গেছে। তবে হঠাৎ একদিন ভোরবেলায় দেখা যায় সেই মহিলা হঠাৎ করে বাড়ি ফিরে এসেছে। গ্রামের সবাই দেখে তো হকচকিয়ে গেছে, যেই মহিলা 1 মাস ধরে কোথায় ছিল। গ্রামের সবাই সেই মহিলাকে ঘিরে ধরে এবং প্রশ্ন করে যে এতদিন সে কোথায় ছিল। সবার প্রশ্ন শুনে সেই মহিলা সেই প্রশ্নের যেই উত্তরটা দেয় সেটা শুনে কয়েকজনের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সেই মহিলা বলে, কেন? আমি তো কাজ থেকে ফিরলাম। এই কথা শুনে সবাই মনে করে এই মহিলা হয়তো কোথাও হারিয়ে গিয়ে মাথায় চোট পেয়ে বাড়ি ফিরেছে, যার কারণে আবোল তাবোল বকছে। যাই হোক, এর পরের দিন এগোতে থাকে। একদিন হঠাৎ সেই মহিলার বড় মেয়েটিকে খুঁজে পাওয়া যায় না। আবারও গ্রামের লোকজন তন্ন তন্ন করে সেই মহিলার বড় মেয়েকে খোঁজার চেষ্টা করে। পুলিশকে খবর দেওয়া হয় এবং গ্রামের সবাই মিলে সেই মেয়েটিকে খুঁজতে থাকে। এই খোঁজ চলতেই থাকে, কিন্তু এই খোঁজ চলাকালীন হঠাৎ তার দ্বিতীয় মেয়েটিও নিখোঁজ হয়ে যায়। কি হয়েছে কি না হয়েছে কিছু কেউ বুঝতে পারছে না। রাত্রিবেলা সেই দুটো মেয়ের বাবার ঘুম উড়ে যায়, তবে তাদের মাকে দেখে মনেই হয় না যে তিনি কষ্টে আছেন। এমনভাবে রয়েছেন তিনি যেন মনে হচ্ছে তিনি মেয়েদের পরোয়াই করেন না, তার মেয়েদের কিছুই হয়নি। এরপরে ধীরে ধীরে দিন এগোতে থাকে, মেয়েদের খোঁজ চলতে থাকে। এখানে বলে রাখি, সেই মেয়েটির বোন এখনো কিন্তু সেই গ্রামে রয়েছে এবং তাদের বাড়িতেই রয়েছে। একদিন রাত্রিবেলা, তখন প্রায় 2টো বাজে, সেই রাত্রি 2টোর সময় সেই মহিলার বোন হঠাৎ করে চিৎকার করে ওঠে
এবং গ্রামের বাড়িগুলো গায়ে গায়ে থাকায় শব্দ সবার বাড়িতে যায়। সেই চিৎকারের শব্দ শুনে সবাই বেরিয়ে আসে এবং সবাই দেখে সেই বাড়ির উঠোনে সেই মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এরপরে বাড়ির উঠোন থেকে সেই মেয়েটিকে উদ্ধার করা হয়। সকাল 8:30টার সময় মেয়েটার জ্ঞান ফেরে। মেয়েটার যখন জ্ঞান ফেরে, মেয়েটা চারিপাশে সবাইকে দেখতে পেয়ে ভয়ে আঁতকে ওঠে এবং উঠে ছটফট করতে থাকে এবং বলতে থাকে, আমরা কেউ বাঁচব না, আমরা কেউ বাঁচব না। গ্রামের সবাই অবাক হয় এবং সবাই প্রশ্ন করে যে কি এমন হলো সে রাত্রি 2টোর সময় যার কারণে এই অবস্থা হয়ে গেল। তখন সেই মেয়েটি যা বলে, এটা শুনে সবার গা হাত পায়ে কাঁটা দেওয়া শুরু হয়ে যায়। সে বলে, কাল রাত যখন 11টা বাজে তখন হঠাৎ তার দিদিকে সে বাইরে যেতে দেখে। সে দেখে তার দিদি একা একা বাইরে বেরিয়ে যাচ্ছে। এই দেখে সেও থেমে থাকে না। সে লুকিয়ে লুকিয়ে তার দিদির পেছন করতে থাকে এবং পেছন করতে করতে দেখে তার দিদি জঙ্গলের ভেতর দিয়ে যেই ডোবাটি পড়ে ওই ডোবার সামনে এগিয়ে যাচ্ছে। এগোনোর পর যখন তার দিদি সেই ডোবার সামনে আসে তখন তার বোন দেখতে পায় মহিলাটি এক লাফে উপরের আম গাছে গিয়ে বসে পড়ল এবং যখনই সেই বোনটির চোখ সেই গাছের উপরে যায়, সে যা দৃশ্য দেখে সেটা দেখে সেখানেই অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তার। সে দেখে সেই বাচ্চা দুটো আধ খাওয়া অবস্থায় ওই আম গাছের ওপরে ঝুলে রয়েছে এবং তাদের মা এক লাফে গাছে উঠে তাদেরকে আবার খাওয়া শুরু করেছে। তার গলা দিয়ে আর স্বর বেরোয় না। সে সেখান থেকে দৌড়াতে থাকে এবং দৌড়ে নিজের বাড়ি পৌঁছে জোরে চিৎকার করে এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর দূর গ্রাম থেকে এক নাম করা ওঝাকে আনা হয়। সেই ওঝা বলে ওই মা আর কোনোদিনও ফিরে আসবে না, আর ওই মেয়ে দুটো মারা গেছে অনেক আগে। ওই মা নিজের মেয়ে দুটোকে খেয়ে মেরে ফেলে দিয়েছে, আর ওই মায়ের ওপরে এক অশরীরী আত্মা ভর করেছে যাকে সহজে ছাড়ানো যাবে না। তখন সবাই উপায় জিজ্ঞেস করে যে কি করে সেই মহিলার ভেতর থেকে আত্মাটিকে বের করা যাবে। ওঝা উত্তর দেয়, এর জন্য সেই মহিলাটিকে তার সামনে উপস্থিত থাকা দরকার। তবে তারপর থেকে সেই মহিলাকে আর খুঁজে পাওয়া যায়নি। কোথায় গেছে, তার কি অবস্থা, কিছুই জানা নেই। দাদা, এটাই ছিল ঘটনা। এরপরে একদিন জানা যায় সেই ছোট বোনটির জ্বর এসেছে এবং সেই জ্বরেই তার মৃত্যু হয়েছে। আর যেই বাবাটি প্যারালাইজ ছিল তিনি স্ট্রোক করে মারা গেছেন। এক কথায় পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে এক অশরীরী আত্মার কবলে পড়ে। এটাই ছিল দাদা ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে। ঘটনাটা একটু বেশি বড় হয়ে গেল, তুমি একটু গুছিয়ে নিয়ে সকলকে পড়ে শুনিও। আশা করছি সকলের ভালো লাগবে। ভালো থেকো রাজর্ষিদা, এগিয়ে চলো। এই ঘটনাটি যদি শ্রোতাদের পছন্দ হয়, আরও ঘটনা আমি তোমাকে লিখে পাঠাবো। খুবই অসাধারণ একটি ঘটনা আমরা শুনে নিলাম। আশা করছি ঘটনাটা আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং আপনারা কোথা থেকে শুনছেন। কমেন্ট করবেন অবশ্যই। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে আপনাদের সকলকে জানিয়ে দিই,
আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান তাহলে আপনারা আমাকে মেল করে ঘটনা লিখে পাঠাতে পারেন। অজানাসত্য15@gmail.com এই মেইল আইডিতে আপনারা আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে অজানা সত্য নামে, সেখানে আপনারা আমাকে মেসেজ করে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। প্রতিটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সের প্রথমেই রয়েছে। আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলে ঘটনা পাঠানোর সমস্ত রকম পদ্ধতি পেয়ে যাবেন। তাই আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে সেই ঘটনা লিখে পাঠাতে ভুলবেন না। আপনাদের ঘটনাও আমাদের অজানা সত্যে শোনানো হবে। আর বেশি কথা বাড়াবো না, শুরু করব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন সৌনক প্রামাণিক। ঘটনাটি তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করে পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমি সৌনক প্রামাণিক। আজ একটা ভৌতিক ট্রেনের ঘটনা আমি তোমাকে শোনাতে চলেছি। ঘটনাটা আমি যেরকম করে শুনেছি আমি সেরকম করেই তোমাকে লিখলাম। রেল স্টেশনের পশ্চিমে একটি ছোট বাজার আছে। সেখানে হাতে গোনা কিছু চা আনাজের দোকান। দুর্বল কিছু ইলেকট্রিক সোলার প্যানেল দিয়ে সেই সব দোকানে আলো জ্বলে, ক্যাসেট প্লেয়ারে গান বাজে। সন্ধ্যা নামার পর সেই বাজার প্রাণহীন হয়ে যায়। এখন বাজে রাত 1:30। শীতের রাত, কুয়াশা ছড়িয়ে পড়েছে চারিদিকে। এই রাতে ভগ্ন প্ল্যাটফর্মে আমরা 5 জন বসে আছি। নীরবতা ঘনীভূত হয়ে আসছে। বাস স্ট্রাইক, তাই সন্ধ্যা থেকে লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করছি। গোয়ালন্দ ঘাট নামে রাত 10টার একটা ট্রেন। রাত 10টার সময় একটা ট্রেন আসার কথা, অথচ এখনো সেই ট্রেনের কোনো হদিশ নেই। আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা বলে শাহেদ। সেই শাহেদও 1000 বার ট্রেনের গুষ্টি উদ্ধার করে এখন চুপ। একটানা ঝিঝি দেখে যাচ্ছে। এই নির্জন মধ্যরাতে একটি মফস্বল স্টেশনে বসে আধার দেখছি আমরা 5 তরুণ। সোহেলের কথা শুনলে অবশ্য এই দুর্ভোগ পোহাতে হতো না। আমরা যদি পায়ে হেঁটে অন্তত সৈয়দপুর পর্যন্ত যেতে পারতাম তাহলে হয়তো দুর্ভোগটা হতো না। কেন যে অলস রিফাতের কথা শুনে থেকে গেলাম, নিজের ওপরই রাগ লাগছে। এরই মধ্যে জুয়েলের কাছ থেকে একটা গল্প শুনে সবাই চুপসে গেছে। চুপসে যাবেই বা না কেন, এটা তো গা শিউড়ে ওঠার মতোই গল্প। এই রেলপথে নাকি মাঝে মধ্যে একটি অভিশপ্ত ট্রেন চলাচল করে। 71-এর মুক্তিযুদ্ধের সময় সৈয়দপুরের হিন্দু মারোয়ারিদের নিরাপদে ভারতে পৌঁছে দেওয়ার কথা বলে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে পাক মিলিটারিরা। তাদের কথায় বিশ্বাস করে কয়েকজন পরিবার সেই ট্রেনে আরোহণ করে। ট্রেন সৈয়দপুর স্টেশন থেকে ছেড়ে খয়রাতনগর আর সৈয়দপুরের মাঝামাঝি পৌঁছালে আকস্মিক ট্রেনটাকে থামিয়ে সমস্ত যাত্রীকে হত্যা করেছিল পাকিস্তানি মিলিটারিরা। গুলি, ব্রাশ ফায়ার, বেনেট দিয়ে খুঁচিয়ে সবাইকে হত্যার পর মালামাল স্বর্ণালঙ্কার লুট করে তারা সেখান থেকে চলে যায়। তারপর থেকে নাকি এই রেলপথে মাঝে মধ্যে ভৌতিক এই ট্রেনের আবির্ভাব ঘটে। এই গল্প জুয়েল তার দাদুর কাছ থেকে ঢাকাতেই শুনেছিল। দাদুর একমাত্র বন্ধু তখন সৈয়দপুর রেল কারখানায় চাকরি করত। ট্রেনের কোনো চিহ্নই নেই। আজ আসবে কিনা তাও আর বলা যাচ্ছে না। স্টেশন মাস্টার থাকলে তাও বুকে সাহস হতো। পেটে খিদে কিছুটা জানাল দিচ্ছে। বারবার মনে হচ্ছে কেন এই সফরে আসলাম। উফ, অবশ্য একেবারে অকারণ সফর ছিল না এটা। আমরা এসেছিলাম এখানকার টেক্সটাইল মিলে।
আমাদের প্রত্যেকেরই কলেজে ডিপ্লোমার সাবজেক্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তাই প্রত্যক্ষ কার্যক্রম পর্যবেক্ষণ, বিশেষ করে সরকারি টেক্সটাইলে মিলের জন্য এই ভ্রমণ। এই মফস্বল এলাকার টেক্সটাইল মিলটিকে বেছে নেওয়ার জন্য অবশ্য আরও একটি কারণ আছে। এর আশেপাশে তিস্তার বিশাল বিশাল কৃত্রিম সেচ ক্যানেল তৈরি করা হয়েছে। সেই সব সেচ ক্যানেল দিয়ে স্বচ্ছ টলটলে জল প্রবাহিত হয়। আছে সাইফন, সামনে ছোট ছোট নদী পড়লে নদীর ওপর দিয়ে ক্যানেলের জল প্রবল বেগে ছুটে যায়। এই সব রোমাঞ্চকর দৃশ্য দেখার জন্যই এই এলাকায় সফর। রাত যখন গভীর হচ্ছে, শীত তত বাড়ছে। শাহেদ আর রিফাদের মধ্যে এ শীতের চলছে খুনসুটি। তবে যতই কষ্ট হোক না কেন, সোহেল আর আমি এই ভ্রমণ দারুণ এনজয় করেছি। নদীর ওপর দিয়ে আরেকটি নদীর মতো ক্যানেল দিয়ে ছুটে যাচ্ছে জলের স্রোত। এই স্রোতে ভেসে গেছি আমি আর আমার বন্ধু। কি রোমাঞ্চকর ব্যাপার! জুয়েলের রিস্ট ওয়াচে রাত 2টোর সংকেত পড়ে। ভাগ্যিস জুয়েল এই রিস্ট ওয়াচটা সঙ্গে নিয়ে এসেছিল, না হলে মুঠোফোনের যুগেও এই রাত বিরেতের সময় জানা হতো না। আমাদের কারোর ফোনে চার্জ নেই। হঠাৎ করেই রিফাত আর সোহেল চিৎকার দিয়ে উঠে দাঁড়ায় এবং বলে, ট্রেন আসছে। দূরে ট্রেনের ইঞ্জিনের ক্ষীণ আলো রেখা দেখা যায়। কুয়াশা ভেদ করে আলো আরও কাছে আসছে। নিকট আধারে সবার মুখের উচ্ছ্বাস বোঝা যাচ্ছে। ট্রেন এসে থামতে না থামতেই আমরা হুড়ু মুড়িয়ে ট্রেনে উঠে পড়ি। কামরায় বিন্দুমাত্র আলো নেই। লোকাল ট্রেনের এটা কমন বৈশিষ্ট্য। তবে অন্ধকারে কারোর মুখ পর্যন্ত দেখা যাচ্ছে না। ট্রেনের সিটগুলো অস্বাভাবিক নরম গদির মতো। গার্ডও মনে হয় ঘুমিয়েছে, কারণ হুইসেল ছাড়াই ট্রেন চলতে শুরু করেছে। কামরায় অন্য কোনো যাত্রী নেই। আমরা শুধু 5 জন। আলো না থাকলেও অন্যান্য লোকাল ট্রেনের চেয়ে এই ট্রেনের বগিগুলোর ভেতরটা অনেকটা উন্নত। এমনকি জামালপুর কমিউটার ট্রেনের চেয়ে শতগুণে ভালো। নাকে বিভিন্ন ধরনের সুগন্ধি আসছে। রিফাত তার ঢাকার পরিকল্পনার কথা বলতে শুরু করে। ঢাকায় গিয়ে সে কি করবে, এটা সেটা আরও কত হাবিজাবি। ট্রেন খুবই ধীর গতিতে চলতে শুরু করেছে। শাহেদ ব্যাগ থেকে 2 দিন আগের স্যান্ডউইচ আর জল বের করে খেতে শুরু করে। এইবার নাকে উৎকট একটা গন্ধ এসে ধাক্কা খায়। হঠাৎ করে শাহেদ উফ করে শব্দ করে, তবে কারণটা আমি বুঝলাম না। জলের বোতলটা ছিটকে আমার গায়ে এসে পড়ে। এমন সময় হঠাৎ শাহেদ গোঙাতে গোঙাতে সামনের দিকে আঙ্গুল দেখিয়ে দেয়। সেই দিকে তাকাতেই বুকের রক্ত হিম হয়ে আসে। আমরা আবছা আলোতে অনেকগুলো কেটে রাখা মাথা দেখতে পাই, যেটা লুটোপুটি খাচ্ছে ট্রেনের কামরায়। কি আশ্চর্য, কি ভয়ানক! ট্রেনের গতি রকেটের মতো বেড়ে গেছে মনে হচ্ছে। ট্রেন উড়ে যাচ্ছে এমন মনে হচ্ছে। সোহেল আর আমি বাকি 3 জনকে ধরে ট্রেন থেকে এক লাফ দিই এবং লাফ মেরেই আমরা জ্ঞান হারালাম। যখন আমরা চোখ মেলি, দেখি আমরা হাসপাতালের বিছানায়। মনে পড়ল ট্রেনের কথা। কারো কারোর হাতে পায়ে ফ্র্যাকচার। তেমন অবশ্য কারোর ক্ষতি হয়নি। বড় বাচ্চা বেঁচে গেছি, তবে আম্মুর হাত থেকে রেহাই নেই। সবারই আব্বু অথবা আম্মু রংপুর আসছে। খুব সকালে তারা জমি চাষ করতে গিয়েছিল। তারাই আমাদের অজ্ঞান অবস্থা থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করিয়েছে এবং ঢাকায় খবর দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো এসে পৌঁছবে সবাই। নতুন খবর পেলাম যে এই অভিশপ্ত ট্রেন চড়ে ওই এলাকার অনেকেই নিরুদ্দেশ হয়েছে।
গোয়ালন্দ ঘাট ট্রেনটি গত রাতে চিলাহাটিতে লাইনচ্যুত হয়েছে, তাই আসতে পারেনি। দাদা, এটাই ছিল ঘটনা। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই শ্রোতাদেরকে একটু কমেন্ট করে জানাতে বলো, তাহলে আমি বেশ খুশি হব এবং পরবর্তীতে আরও নতুন নতুন ঘটনা পাঠানোর জন্য উৎসাহিত হব। ভালো থেকো রাজর্ষিদা, এগিয়ে চলো, অজানা সত্য একদিন অনেকটা পথ এগোবে। খুবই অসাধারণ আরও একটি ঘটনা আমরা শুনে নিলাম। আজকের এপিসোডের দুটো ঘটনাই বড্ড স্পেশাল ঘটনা। কোন ঘটনাটি তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমরা চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন চুমকি ঘোষ, সঙ্গে রয়েছেন শোভন অধিকারী, কমেন্ট করেছেন সব্যসাচী চক্রবর্তী, কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্য, কমেন্ট করেছেন সোমনাথ দাস, আমাদের সঙ্গে রয়েছেন স্বপ্না বজাল, কমেন্ট করেছেন গীতা গোস্বাম, তানিয়া মল্লিক, কমেন্ট করেছেন পিঙ্কি অধিকারী, আমাদের সঙ্গে রয়েছেন তাপস লেট এফসি, কমেন্ট করেছেন একে, আমাদের সঙ্গে রয়েছেন বাপন কুমার, সঙ্গে রয়েছেন নিটু কুমার। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ আজকের এপিসোডটিকে এত দূর শোনবার জন্য। আজকের এপিসোডটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, সকলের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, কারণ প্রতি বুধবার এবং শনিবার অজানা সত্যের নতুন নতুন ভৌতিক এপিসোড আসতেই থাকে। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে 126 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।